প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার বিষয় চর্যাপদ, সেখানে প্রতিফলিত সমাজচিত্র। আমরা জেনেছি আনুমানিক অষ্টম থেকে দ্বাদশ শতক পাল রাজাদের যে সময়, সেই সময় চর্যা রচিত হয়েছিল। এই সুদীর্ঘ সময় বঙ্গভূমির সামাজিক পরিস্থিতিও একতালে মোটেই চলছিল না, কারণ একটি সাম্রাজ্যের উত্থান, পরবর্তীকালে তার পতন, আবার ভিন্ন সাম্রাজ্যের উত্থান, এই সবের মধ্য দিয়ে সাধারণ জনজীবনও তরঙ্গায়িত হয়েছিল। বিভিন্ন সিদ্ধাচার্য যে চর্যাগুলি রচনা করেছেন, সেগুলিও এই দীর্ঘ সামাজিক পটভূমিকার বাইরের কোনো সম্পদ নয়। বিশেষ সাধন গ্রন্থ হলেও তৎকালীন বঙ্গীয় সমাজ জীবনের বেশ কিছু ছবি বিভিন্ন চর্যায় ধরা পড়েছে। তাই আজ আমরা যে উদ্দেশ্য নিয়ে এই আলোচনা করব, প্রথমে আমরা জানব অষ্টম শতক থেকে দ্বাদশ শতকের বঙ্গদেশে শাসন পরিচিতি কেমন ছিল। দ্বিতীয়ত জানব তৎকালীন সামাজিক বর্ণপ্রথা বিষয়টি কেমন ছিল। তৃতীয়ত অর্থনৈতিক পরিস্থিতি এবং সর্বশেষে চর্যাতে প্রতিফলিত সমকালীন সমাজ, সেই সম্পর্কে আমরা বিশদে জেনে নেব। প্রথমে আসি বঙ্গদেশীয় শাসন পরিচিতি। আনুমানিক খ্রিস্টীয় অষ্টম শতক থেকে আনুমানিক খ্রিস্টীয় দ্বাদশ শতক, যেই সময় মূলত এই চর্যাগুলি রচিত হয়েছিল, সেই সময় এই বঙ্গদেশের পরিস্থিতি ঠিক কেমন ছিল। খ্রিস্টীয় চতুর্থ ও পঞ্চম শতকে গুপ্ত বংশের রাজারা বিশাল সাম্রাজ্যের পত্তন করেন। প্রথম চন্দ্রগুপ্ত এবং সমুদ্রগুপ্ত মূলত এই কৃতিত্বের দাবিদার। বঙ্গভূমিও এই সাম্রাজ্যেরই অন্তর্ভুক্ত ছিল। গুপ্তদের বেশ সুস্থিত শাসনকালের পর বঙ্গের উল্লেখযোগ্য রাজা হলেন শিবের উপাসক শশাঙ্ক। যদিও তিনি শৈব, তৎসত্ত্বেও তাঁর সময়েও কিন্তু রাজ্যের সর্বত্র বৌদ্ধ ধর্মের যথেষ্ট প্রসার ছিল, প্রতিপত্তিও ছিল। শশাঙ্কের মৃত্যুর পর হাজার বছর ধরে রাজ্যের অভ্যন্তরীণ অনৈক্য এবং নানা বিবাদের সুযোগ নিয়ে একাধিক বহিঃশত্রুর আক্রমণের মুখে পড়ে এই বঙ্গভূমি, ফলে রাজতন্ত্রও ধ্বংস হয়। সমগ্র দেশের একজন রাজা না থাকার ফলে প্রত্যেকটি নির্দিষ্ট স্থানে যে ক্ষত্রিয় ছিলেন, ব্রাহ্মণ ছিলেন, অথবা সম্ভ্রান্ত কোনো ব্যক্তি ছিলেন বা বণিক ছিলেন, তারা নিজ নিজ অঞ্চল শাসন করছিলেন। ফলে সাধারণের দুর্দশা শেষ ছিল না। ইতিহাসে এই অরাজকতার নাম দেওয়া হয়েছে মাৎসন্যায়। এই পরিস্থিতি কিভাবে নিরসন ঘটানো যায়, তার জন্য সমবেতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বজনসম্মতভাবে বৌদ্ধ ধর্ম অবলম্বনকারী এক ব্যক্তি, তার নাম গোপাল, তিনি বঙ্গদেশের রাজা হিসেবে নির্বাচিত হন। এভাবেই পাল সাম্রাজ্যের পত্তন ঘটে আনুমানিক 750 খ্রিস্টাব্দে, এবং এই গোপালের হাত ধরে রাজ্যে ক্রমে ক্রমে সুখ, শান্তি, সমৃদ্ধি ফেরে। পরবর্তী পাল রাজাদের সময় রাজ্যের বিস্তার ঘটে, বৃহৎ বৌদ্ধ বিহার স্থাপিত হয়, শিক্ষা কেন্দ্রেরও প্রতিষ্ঠা হচ্ছে এমন খোঁজ মেলে, সেখানে বহু শিক্ষার্থীর আগমনও ঘটে। 400 বছর পর অবশেষে বিভিন্ন আক্রমণে এই সাম্রাজ্যের পতন ঘটে আনুমানিক 1140 খ্রিস্টাব্দে। এরপরে দেখা যায় যে বঙ্গদেশ ক্রমে বর্ম রাজত্ব, পরে ব্রহ্ম ক্ষত্রিয় অর্থাৎ পূর্বে ব্রাহ্মণ, পরবর্তীকালে ক্ষত্রিয়, এই ধর্মে দীক্ষিত বা অনুসৃত সেন রাজারা তাঁদের রাজত্ব প্রতিষ্ঠা করেছেন। এরপরে যখন তুর্কি আক্রমণ ঘটে, তখন আমরা সেই পর্যায়ে যাব না, তার কারণ চর্যার রচনাকাল সেই পর্যন্ত বিস্তারিত হচ্ছে না। এখন সামাজিক ইতিহাসে বর্ণপ্রথা একটি গুরুত্বপূর্ণ বিষয় ভারতবর্ষে ঘটেছিল। ভারতবর্ষের ইতিহাসে আমরা দেখেছি আর্য আমল থেকেই বর্ণাশ্রম প্রথার জন্ম হয়েছিল এবং ক্রমে তার প্রসার ঘটেছিল।
আর্য হিন্দুদের পাশাপাশি বৌদ্ধ এবং জৈন ধর্ম যারা অবলম্বন করেছিলেন তারাও কিন্তু এই বিষয়টি মেনে নেন। উচ্চবর্ণ এবং অন্তজ বর্ণের মিশ্রণে যে নানা রকম বর্ণ, উপবর্ণ, সংকর বর্ণ তৈরি হয়েছিল, ভারতবর্ষের সর্বত্র এদের বৈশিষ্ট্য কিন্তু এক ছিল না। ফলে এদের সঙ্গে ঠিক কেমন ব্যবহার করলে তা শাস্ত্রসম্মত হবে তার সামগ্রিক কোনো ব্যাখ্যা কোনো স্মৃতিগ্রন্থে লেখা নেই। বিশেষ করে বঙ্গদেশে চর্যার সমকালে এমন কোনো স্মৃতিগ্রন্থ রচিত হওয়ার খবর না মেলায় সমকালীন বর্ণপ্রথার ছবি খুঁজে বের করতে গেলে আমাদের সেই একমাত্র ভরসা চর্যা। এই যে বঙ্গদেশে বৌদ্ধ ধর্ম অবলম্বী রাজারা রাজত্ব স্থাপন করলেন, তাদের সময়েও সমাজে সেই পূর্ব প্রতিষ্ঠিত ব্রাহ্মণ্য আধিপত্য বজায় ছিল। বৌদ্ধরা বেদ বিরোধী ছিলেন, কিন্তু তারা সমস্ত রাষ্ট্রীয় এবং সামাজিক ক্ষেত্রে ব্রাহ্মণের প্রতিষ্ঠা এবং সম্মান যে সর্বাগ্রে সেই বিষয়টি মেনে নিয়েছিলেন। মাৎসন্যায়ের পর গোপাল যখন রাজা হলেন তখন তিনি নিজেও ব্রাহ্মণ অনুরক্ত ছিলেন এমন খবর মেলে, এবং পরবর্তী পাল রাজাদের অনেকেই ব্রাহ্মণকে যে ভূমিদান করেছেন তার লিপিভুক্ত প্রমাণ পাওয়া গিয়েছে। এরকম তথ্যও মেলে যে বৌদ্ধরাও সামাজিক বিষয়ে মনুর অনুশাসন মেনে চলতেন। আর যারা গৃহী বৌদ্ধ তারা সাংসারিক ক্রিয়াকর্মে প্রচলিত ব্রাহ্মণ্য শাসন ও বিধি মেনে চলতেন, কারণ বৌদ্ধরা নিজস্ব সমাজবিধি বলে কিছু তৈরি করেননি। বৌদ্ধ আচার্যদের মতে এই সময়কালেই সম্ভবত মহাযানী বৌদ্ধ ধর্মে ক্রমে নতুন নতুন ধর্ম অনুষ্ঠান, পূজা প্রকরণ এ সমস্ত দেখা দেয়। ফলে বৌদ্ধ ধর্ম এবং ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে কিছুটা প্রভেদ মুছে যায়। নবম দশম শতকে রচিত বিভিন্ন স্মৃতিগ্রন্থ এবং সেন বর্মন রাজত্বের বিবরণ থেকে জানা যাচ্ছে সমগ্র সমাজে মোটামুটি তিনটি বৃহৎ স্তর ছিল। সবার উপরে ব্রাহ্মণ, আর মাঝে অগণিত শূদ্র স্তরের সাধারণ মানুষ, আর সর্বনিম্নে এই যে চতুর্বর্ণ প্রথা ছিল সেই বর্ণাশ্রমের বাইরের অন্তজ ও ম্লেচ্ছ যারা সমস্ত সামাজিক অধিকার এবং মানবিক মর্যাদাচ্যুত মানুষ ছিলেন তাদের পাওয়া গিয়েছে। এখন এই সময়ের অর্থনৈতিক পরিস্থিতি কেমন ছিল? কারণ সামাজিক বর্ণপ্রথা সবসময় নিয়ন্ত্রণ করত এই অর্থনৈতিক পরিস্থিতিকেও। ব্রাহ্মণরা দেখা যাচ্ছে অন্যদের থেকে ভূমি পাচ্ছেন, অর্থ পাচ্ছেন, গ্রাম পাচ্ছেন, এসব তারা দান হিসেবে পাচ্ছেন, এবং তাদের প্রতিপত্তি স্বভাবতই বেশি ছিল, আর ধন উৎপাদনে তাদের কোনো ভূমিকাই ছিল না। আর বণিকরা ছিলেন বৈশ্য অথবা শূদ্র। সপ্তম শতক থেকে তাদের ক্রমে সামাজিক মান কমতে থাকে, কারণ সপ্তম শতকের পূর্বে শিল্প, ব্যবসা, বাণিজ্য এগুলিই ছিল বঙ্গভূমির ধন উৎপাদনের প্রধান উৎস। অষ্টম শতক থেকে যখন কৃষি নির্ভরতা বাড়তে শুরু করে তখন ধন উৎপাদন ও বন্টনের ক্ষেত্রে বণিকদেরও আধিপত্য কমতে থাকে। আর সমাজের নিম্নতম অন্তজ নামধারী যে শ্রেণী ছিলেন তাদের ছিল চূড়ান্ত অভাব, নিঃস্বতা এবং শোষণে ভরা জীবন। কারণ কৃষি এবং কুটির শিল্প ছিল তাদের অবলম্বন ঠিকই, কিন্তু রাজাকে দ্রব্যের এবং শস্যের কর দেওয়ার জন্য, সমাজপতিদের অন্ধ বিধান মানার জন্য অন্তজ বাঙালিরা ভূমিহীন, অর্থহীন, সম্বলহীন এবং সম্মানহীন হয়ে পড়েছিলেন। আমরা সদুক্তি কর্ণামৃতে এবং প্রাকৃত পৈঙ্গল থেকে এই সময়ের দরিদ্র বাঙালির করুণ ছবিও পেয়েছি। এবারে আমরা আসব চর্যাতে সমকালীন সমাজ কিভাবে প্রতিফলিত হয়েছে। উচ্চশ্রেণীর কথা প্রায় নেই বললেই চলে। তাহলে কাদের কথা আছে? আছে অতি সাধারণ মানুষের প্রাত্যহিক জীবন, দৈনন্দিন আচরণ, তাদের চূড়ান্ত অভাব, নিঃস্বতা এবং শোষণে ভরা জীবনের ছবি। আমরা যে টালত মোর ঘর নাহি পড় বেশি, হাড়িত ভাত নাহি নীতি আবেশি, বেগ সংসার বড়হিল যা দুহিল দুধুকি বন্টে সামায়, এই যে ৩৩ নং চর্যা পড়েছি সেখানে আমরা দেখেছি যে তাদের হাঁড়িতে ভাত নেই, নিত্যই তারা ক্ষুধার্ত থাকছেন। এদিকে ব্যাঙের মতো সংসার বেড়েই চলেছে। নিম্ন বনাম উচ্চ শ্রেণীর একটা বিবাদ সামাজিক জীবনে কিন্তু চরমভাবে প্রকাশিত। দেখা যাচ্ছে নিম্ন শ্রেণীর মানুষেরা যে প্রাত্যহিক কর্ম করছেন তার মধ্যে দাবা খেলা, শিকার, মাছ ধরা, নৌকা বাওয়া, তুলো ধোনা, চাঙারি বোনা, দেশজ মদ্য পান করে মাতাল হওয়া, বনে বনে আহার্য সংগ্রহ করা, এগুলোই তাদের জীবনে প্রত্যেক দিনের আচার্য বিষয়। কারা আসছেন এই জীবন যাপন করছেন? ডোম, শবর, নিষাদ এসব মানুষেরাই অধিকাংশ চর্যায় এসেছেন। নগর বাহিরি রে ডম্বি তহরি কৌড়িয়া,
ছই ছই যাহ সো ব্রাহ্ম নারী আ। ব্রাহ্মণদের এই সময়ে এই সিদ্ধাচার্যরা কেমন চোখে দেখছেন তার প্রমাণ আছে এই চর্যাতে। বলা হচ্ছে, ওহে ডমনি, গ্রামের বাইরে তোর কুঁড়ে ঘর, তোর সঙ্গলাভের কামনায় ন্যাড়া ব্রাহ্মণ তোর কুঁড়ের পাশে ঘুরে বেড়ায়। বাহ্য আচার আর নিয়ম সর্বস্বতায় আবদ্ধ ব্রাহ্মণ সে কিন্তু ওই নগরের বাইরে থাকা যে ডমনি তার সঙ্গলাভের কামনা করছেন, ফলে ব্রাহ্মণকে এখানে শ্লেষ প্রদর্শক শব্দ ব্রাহ্ম নারিয়া বলে সম্বোধন করা হচ্ছে। আবার 34 নং চর্যায় পাওয়া যাচ্ছে ব্রাহ্মণরা স্নান করে শুদ্ধ হয়ে মন্ত্রতন্ত্র পাঠ করে দীপ জেলে নৈবেদ্য সাজিয়ে ধ্যান করছেন। তাই তাদের ব্যঙ্গ করা হয়েছে, কিন্তু মন্তে কিন্তু তন্তে কিন্তু রে ঝানো বখানে। ঝানো হচ্ছে ধ্যান এবং বখানে শাস্ত্র ব্যাখ্যা করছেন। আমরা এই সমাজে পাচ্ছি গরুর প্রসঙ্গ নানাভাবে এসেছে। বঙ্গদেশে গাই গরু বা বলদ গরু কৃষি সম্পর্কে এসেছে এবং একাধিক চর্যায় দেখা যাচ্ছে যে গরুর থেকে দুধ দহন করা হচ্ছে বিশেষ পাত্রে, দিনে 3 বার গরু দহন করা হচ্ছে, দুধ থেকে যে মাখন হয় সেই কথা বাঙালির জানা আছে। এবং গরু সংক্রান্ত প্রবাদ সরহ ভনন্তি বর সুনো গোহালি কি মো দুঠো বলন্দে। 39 নং চর্যায় বলা হচ্ছে, সরহপাদ বলছেন দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। দেখা যাচ্ছে এদের যে দৈনন্দিন আহার্য গ্রহণ তার মধ্যে মাংস একটি বিশেষ স্থান অধিকার করে আছে, বিশেষত হরিণের মাংসের কথা অনেক চর্যাতেই এসেছে। সেই জন্যই সম্ভবত অপনা মাংসে হরিণা বৈরী 6 নং চর্যায় এরকম একটি উদ্ধৃতি এসেছে। চারিদিক থেকে জাল দিয়ে বন ঘিরে হাঁক পারতে পারতে শিকারীরা যে হরিণ শিকার করতেন 6 নং চর্যায় এরকম একটি প্রসঙ্গ এসেছে। এবার চারিদিক থেকে ব্যাধ ঘিরে ফেলেছে, বনে ভীত সন্ত্রস্ত হরিণের একটি সুন্দর ছবি আঁকা হয়েছে 6 নং চর্যায়। তিন ন ছুপ ই হরিণা পিব ই ন পানি। হরিণ তৃণ স্পর্শ করছে না, জল পান করছে না। হরিণা হরিণীর নীল ও ন জানি। হরিণ হরিণীর আবাস কোথায় জানে না। হরিণী বলো ও শুনো হরিণা তো। হরিণী বলছে, শোন তুই হরিণ, এই বন ছেড়ে দূর দেশে চলে যা। তখন এ বন ছাড়ি হো হো ভান্ত তরঙ্গেতে হরিণারও খুর ও নদীশয়। ত্রস্ত হরিণের দ্রুত ছোটার সময় তার পায়ের খুর দেখা যাচ্ছে না। আহার্য দ্রব্যের মধ্যে এছাড়া রয়েছে বিভিন্ন খাদ্যশস্যের মধ্যে ধান, কারণ ধান থেকে ভাতের খবর আমরা পেয়েছি, হাঁড়িত ভাত নাহি। এবং ফলমূলের মধ্যে রয়েছে তেঁতুল, পান, কঙ্গুচিনা ফল, ধান জাতীয় অপর একটি শস্য যেখান থেকে তারা হাঁড়িয়া নামক মদ তৈরি করছেন। এবং পান খাচ্ছেন কর্পূর সহযোগে। লাউ একটি চেনা ফসল, কারণ চর্যার মধ্যে লাউ শব্দটিও এসেছে। এর পাশাপাশি শুন্ডিনীরা মদ তৈরি করছেন এবং সেই মদ খাওয়ার জন্য অনেকেই শুন্ডিনীর বাড়িতে উপস্থিত হচ্ছে, এরকম একটি বিবরণ আমরা দেখছি। একোষে শুন্ডিনী দুই ঘরে সান্ধ্য অ চি অন বাকল অ বারুণী বান্ধ অ। একটি চিকন বাকল দিয়ে শুন্ডিনী মদ চালনা করছে, অর্থাৎ মদ চালছে। সহজে থির করি বারুণী সান্ধ্য যে অজরামর হই দৃঢ় কান্ধ। স্থির হয়ে সে সেই মদ চালছে। দশমী দুয়ারত চিহ্ন দেখিয়া, সম্ভবত এই শুঁড়িদের নিজস্ব কোনো একটি বিশেষ চিহ্ন ছিল তাদের ঘরের দুয়ারে, সেই চিহ্ন দেখে যারা মদ্যপানে আগ্রহী তারা সেখানে উপস্থিত হতেন। এবং দেখা যাচ্ছে যে 64 ঘড়ায় মদ ঢালা হয়েছে, যে গ্রাহক সে সেখানে প্রবেশ করেছে এবং ঘরে ঢুকে মদের নেশার পর তার আর কোনো সাড়া নেই। এবং একটি ঘটি রয়েছে যার সরু নাল, পদকর্তা বলছেন স্থির হয়ে মদ চালো। 3 নং চর্যায় আমরা এরকম একটি বিবরণ পেয়েছি। এর পাশাপাশি আমরা আমোদ প্রমোদের উপাদান হিসেবে পেয়েছি দাবা খেলার ছবি। করুণা পিহারি খেলহু ন অবাল। ন অবাল শব্দটির অর্থ দাবা। সদ্গুরু বোহে তিচতল ভববল। ফিট উদুয়া মাদেশিরে ঠাকুরও। এই ঠাকুর শব্দটি বিদেশি শব্দ এবং দাবা খেলার যিনি রাজা সেই রাজাকে এখানে ঠাকুর বলে সম্বোধন করা হচ্ছে। বলা হচ্ছে রাজা মরলে দুটোই নষ্ট হলো, অর্থাৎ একদিকে যেমন সদ্গুরুর ভববল জিতলাম, প্রথমেই বোরের চাল দিলাম, তারপর গজ তুলে 5 জনকে ঘায়েল করলাম, মন্ত্রী দিয়ে রাজাকে ঠেকালাম। পদকর্তা বলছেন দান আমি ভালোই দিই, 64 কোঠা গুনে নেই। আমোদ প্রমোদের অপর উপাদান হিসেবে এসেছে নৃত্যগীতের ছবি। একশে পৌদুমা 64 পাখুড়ি তহি চৌড়ি নাচ অ ডুম্বি বাপুরি। একটি পদ্মের 64 পাপড়ি,
তাতে চড়ে ডমনি নাচছে। এবং ডমনিরা যে নাচ গানে পারদর্শী ছিলেন তার প্রমাণ এই 10 নং চর্যার পদ। জাতি সংস্কার না মানা, সহজ জানি এবং কাপালিকেরা এই ডমনিদের সঙ্গিনী করছেন। 10 নং চর্যাতেই এরকম উদ্ধৃতি আছে। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য আরেকটি চর্যা 18 নম্বর পদ। কঈশনি হালো ডম্বি তোহরি ভাভরি আলি, হ্যাঁ রে ডম্বি তোর তো আশ্চর্য চাতুরি, অস্তে কুলিন জন মাঝে কাবালি। একদিকে তুই কুলিনদের, আরেকদিকে কাপালিকদেরও তুই প্রবেশ করিয়ে নিয়েছিস। তো ডম্বি তো আগলি নাহি ছিনালি, এই ডমনিদের থেকে আর বেশি বড় ছিনালি আর কেউ নেই, এমনটাই কিন্তু এই 18 নং চর্যায় উল্লেখ করা হচ্ছে। এই সময় যেসব জাতি এসেছেন তাদের পেশার মধ্যে নাচ করা, গান করা, বাদ্য বাজানো এবং অভিনয় করা এগুলির উল্লেখ পাওয়া গিয়েছে। নৃত্যগীতের সঙ্গে যে বাদ্যযন্ত্র ব্যবহারের ছবি এসেছে সেখানে বলা হচ্ছে সুজো লাউ শসি লাগেলি তান্তে। এই যে লাউয়ের খোলায় বাঁশের ডাঁটি লাগিয়ে তার সঙ্গে তন্ত্রী জুড়ে একরকম বীণার কথা এখানে এসেছে, হেরু ও বীণা। সেই বীণা থেকে কি করুণ সুর বাজছে 17 নং চর্যায় আমরা সেরকমই দেখছি। এবং নাচন্তি বাজিল গান্তি দেবী, বুদ্ধ নাটক বিষমাহয়ী। বুদ্ধের জীবন নিয়ে সম্ভবত নাটক রচনা হতো এবং সেই নাটক কিন্তু তারা অভিনয় করতেন এবং 17 নং চর্যায় গীতের সাহায্যে সেই অভিনয়ের প্রচলনের কথা আমরা পাচ্ছি। এর পাশাপাশি সাধারণ মানুষ তুলোধনার কাজ করছে। তুলোধনার ছবি যেমন এসেছে 26 নং চর্যায়। তুলা ধুনি ধুনি আশু রে আশু, আশু ধুনি ধুনি নিরবর সেসু। অর্থাৎ তুলো ধোনার পরে সেটাকে আঁশে পরিণত করা হয়েছে, তারপর সেই আঁশকে আরো ধুনে শেষ পর্যন্ত তাকে ব্যবহারযোগ্য করা হয়েছে। এবারে আসবো লোকায়ত সমাজে কেমন করে বিবাহ যাত্রা হতো। এই বিবাহ যাত্রার সুন্দর ছবি আছে 19 নং চর্যায়। সেখানে দেখা যাচ্ছে যে কানহর ডম্বিকে বিবাহ করার জন্য যাচ্ছেন। ডম্বি বিবাহী আ অহারিও জাম, যৌতুকে কি ও আনুতু ধাম। দুন্দুভি শব্দে জয়ধ্বনি তুলে কাহ্নপাদ ডম্বিকে বিয়ে করতে চললেন। ডমনিকে বিয়ে করে তিনি জাত খুইয়েছেন, কিন্তু বলছেন তিনি খুব ভালো যৌতুক পেয়ে সেই ক্ষতি পূরণ করে ফেলেছেন। এরপর বিবাহের পর তাঁদের দিবারাত্র কাম প্রসঙ্গেই কেটে যাচ্ছে। অর্থাৎ সমাজে যৌতুক প্রথার যে প্রচলন ছিল তার খবরও আমরা এই পদে পেয়ে গেলাম। বিবাহ চিত্রের মধ্যে আরো পাচ্ছি বাসর ঘরে 3 ধাতু নির্মিত খাটে বর বধূকে বক্ষে স্থান দিয়ে বাসর রাত কাটাচ্ছেন। 28 নং চর্যা সেরকমই প্রমাণ দিচ্ছে। বর আবার কর্পূর দিয়ে পান খাচ্ছেন। হি ও তাঁবলা মহাসুহে কাপুর খাই, এমনটাও এসেছে 28 নং চর্যায়। নারীরা কেমন আভরণ সজ্জিত হতেন, বিভিন্ন গহনার ব্যবহার করতেন রমণী সমাজ। হাথেরে কাঙ্কন মা লেউ দাপন। এই যে কাঙ্কন বা কাঙ্কান এই শব্দটি বারবার ফিরে ফিরে এসেছে। ঘণ্টা নেউর, যা বাজন নুপুর আসলে, মুক্তাহার, কুণ্ডল এগুলি দৃষ্টান্ত পাওয়া যাচ্ছে। আবার প্রাকৃত রমণীরা কখনো কখনো ময়ূরপুচ্ছকে পরিধান হিসেবে গ্রহণ করছেন। গলায় তারা ফুলের মালা, গুঞ্জার মালা দিচ্ছেন, কানে তারা ফুলের অলংকার পরছেন। আবার বারবার আয়নারও প্রসঙ্গ এসেছে তাদের ব্যবহার্য দ্রব্য হিসেবে, যেমন মরু মরিচি গন্ধন ইরি দাপন প্রতিবিম্ব জয়ীষা, দর্পণে যেমন প্রতিবিম্ব পড়ে সেরকম। আমরা দেখেছি গার্হস্থ্য জীবনে একই সঙ্গে একটি যৌথ পরিবার, শ্বশুরা, শাশু, ননন্দ এবং শালী, এরা সকলে মিলে বহুরা বধূর সঙ্গে সংসার করছে। আমরা আগেই 2 নং চর্যা পেয়েছি, শ্বশুরা নিদ গেল বহুরি জাগ। এছাড়া এই সংসারে যে স্ত্রীর বোন শালী তিনিও থাকতেন, সেরকম একটি নিদর্শন এসেছে 11 নম্বর চর্যায়। এরা সন্তান প্রসবের সময় যে আতুর ঘরের আয়োজন করতেন সেরকম প্রমাণ আছে 20 নম্বর চর্যায়। সেখানে বলা হয়েছে ফেটলি ও মা এ অন্ত উড়ি চাহি, অন্ত উড়ি হচ্ছে আতুর। এছাড়া সমাজে ছিচকে চোরের উপদ্রব ছিল। এই 2 নং চর্যাতেই আমরা দেখেছিলাম যে কানেটো চৌরি নিল অধরাতে, শ্বশুরা নিদ গেল বহুরি জাগয়, কানেটো চোরে নিল কাগই মাগই। এই যে কানের অলঙ্কার বধূটির
রাতের বেলা শ্বশুরমশাই যখন নিদ্রা গিয়েছেন, বধূটি জেগেছিলেন, তখন তার কানের অলংকার কোনো এক সময় কোনো এক চোর এসে সেটি লুট করে নিয়ে গেছে। শুধু ছিচকে চুরি নয়, পাশাপাশি সমাজে কিন্তু জলদস্যুদের আক্রমণও যে ছিল, সেই উপদ্রবের কথাও কিন্তু এখানে রয়েছে। ঘোষকোপাদের চর্যায় 49 নং চর্যায় আমরা দেখেছি যে বঙ্গভূমির যে নদীপথ, সেখানে সেই নদীপথে জলদস্যুরা উপদ্রব ঘটাতেন। বাজ নাব পাড়ি আ খালে বাহিউ অদ দঙ্গালে ক্লেশ লুড়িউ সোনত রু ও মোর কিম্পি নথাকিউ চৌকৌড়ি ভান্ডারো মোর লইয়া শেষ জি অন্তে মইলে নাহি বিশেষ। পদ্মায় বজ্রনৌকা পাড়ি দিয়ে বেয়ে চলছে, তখন জলদস্যুরা তার সব লুট করে নিয়েছেন। তার সোনা, তার রূপা কিছুই থাকছে না, সর্বস্ব কেড়ে নিয়েছে। এবং এই যে পথে ভয়, দস্যু আছে, চোর আছে, বাটত ভ খান্টবি বল আ, কিন্তু চোর ধরার জন্য যে কোটালও আছেন এরকম প্রমাণ পাওয়া যাচ্ছে দুসাধী শব্দে, যার অর্থ কোটাল, এসেছে 33 নম্বর চর্যায়। এর পাশাপাশি আমরা দেখব তাদের ঘর বাড়ি কেমন ছিল, তাদের আসবাবপত্র, বাসনপত্র, তারা কি কি ব্যবহার করতেন, তার সামান্য কিছু অংশ এই চর্যাগুলিতে উঠে এসেছে। আমরা 3 ধাতু নির্মিত খাটের কথা প্রায়শই পেয়েছি, আমরা হাঁড়িতো ভাত নাহি হাঁড়ির কথা পেয়েছি, পিটা পেয়েছি যেখানে দুধ দোয়া হয়, পিঁড়ি পেয়েছি যার উপরে তারা বসেন, ঘড়ুলি পেয়েছি এবং ঘড়ি বা ঘড়া পেয়েছি। এই পাত্রগুলির ব্যবহার যেমন এসেছে, তার পাশাপাশি তারা হাতিয়ার হিসেবে যে কুড়াড়ি, টাঙ্গি, কুড়াড়ি অর্থে কুঠার, নখলি, খন্তা, এগুলো পেয়েছি। এছাড়া ঘরে যে চাবিতালা লাগানো হতো, শাশু ঘরে ঘালি কঞ্চা তালো 4 নম্বর চর্যায়, এরকমও পেয়েছি। এই যে নদীমাতৃক খাল, বিল, পুকুরে ভর্তি এই বঙ্গভূমি, সেখানে যে বিভিন্ন রকমের নৌকো ব্যবহার করা হতো, খেয়া পারাপার করার জন্য নৌকো ব্যবহার করা হতো, তার সঙ্গে সঙ্গে নৌযাত্রাও করা হতো, এরকম ছবি বিভিন্ন চর্যায় বারে বারে ফিরে ফিরে এসেছে। ভবন ই গহন গম্ভীরা বেগে বাহি দু আন্তে চিখিল মাঝে ন থাহি। 5 নম্বর চর্যায় বলা হচ্ছে বেগে নদী বইছে, দুই তীরে কাদা, মাঝে কোনো থই পাওয়া যাচ্ছে না। সেখানে যেরকম নৌকোগুলো চলে তাদের নাম কখনো এসেছে নাবো, নাবি, নাবড়ি, ভেলা, বেনি। আর নৌকোর যে বিভিন্ন সাজ সরঞ্জাম, কেড়ু আলো, যেটির নাম কেড়ু আলো, তার অর্থ হচ্ছে দাঁড়। খুন্টি অর্থাৎ সীমা নির্দেশ করা হয় যে কাঠ দিয়ে। কাছি আমরা জানি নৌকো বাঁধার মোটা দড়ি। মাঙ্গ মাস্তুল। পিটা অর্থাৎ নৌকার ছই। দুখোল অর্থাৎ 2 খোল বিশিষ্ট নৌকো। পতবাল হাল। নাহি এটিরও অর্থ হাল। গুণ অর্থাৎ দড়ি, দাঁড়, সেঁউতি, পাল, পুলিন্দা অর্থাৎ মাস্তুল। হাল শব্দ তো এসেইছে। খুন্টি উপাড়ি মেলিলি কাচ্ছি, বাহত কামলি সদ্গুরু পুচ্ছি, মঙ্গত চढ़िली চৌদিশ চাহ অ, কেড়ু আলো নাহি কে কি বাহবকে পার অ। খুঁটি উপড়ে কাছি মেলে দাও, কম্বল পাদো পদকর্তা, তুমি সদ্গুরুকে জিজ্ঞাসা করে নৌকা বেয়ে যাও। মাঝ নদীতে এসে চারিদিকে চেয়ে দেখো, দাঁড় না থাকলে কে নৌকা বাইতে পারে। নৌযাত্রার একটি সুন্দর বর্ণনা আছে 13 নম্বর চর্যা, যেটি কাহ্নপাদের রচিত, এবং 38 নম্বর চর্যা, যেটি সরহপাদের লেখা। এই যে খেয়া পারাপার সম্পর্কিত বিভিন্ন ছবি নানা চর্যায় এসেছে, তার মধ্যে একটি হচ্ছে 14 নম্বর চর্যায় গঙ্গা যমুনা, গঙ্গা এবং যমুনার নদীর কথা এসেছে। গঙ্গা যমুনা মাঝে রে বহই নাই, গঙ্গার যমুনার মাঝে নৌকা বইছে। তাহি বুড়িলি মাতঙ্গী পইয়া লীলে পার করেই, সেখানে মাতঙ্গ কন্যা ডম্বি জলে ডুবে ডুবে খেয়া পারাপার করছে। বাহত ডম্বি বাহলো ডম্বি বাটত ভইল উছারা, নাও ডম্বি নৌকা বাও বেয়ে চলো, সদ্গুরু পা পসা এ যাইব পুনু জিন উরা। পথেই তো দেরি হয়ে যাচ্ছে, পাঞ্চ কেড়ু আলো পড়ন্তে মাঙ্গে পিঠত কাচ্ছি বান্ধি, 5টি দাঁড় পড়ছে পিঠে কাছি বাঁধা। গ ন দু খোলে সিঞ্চ উহু পানি ন পইসই সান্ধি, শূন্য সেউতিতে জল সেচে ফেলো, জল যেন নৌকার ভেতরে প্রবেশ করতে না পারে। এমনকি নদী পার করার সময় পারাপারের কড়ি আছে কিনা, যাত্রীরা কড়ি দিতে পারবেন কিনা, সেটা আগে থেকে জানার জন্য পাটনি যাত্রীদের বাটুয়া ও করণ্ড অর্থাৎ তাদের
ছোটোখাটো ব্যাগ অথবা বস্ত্র এগুলো খুঁজে দেখতো সেই কড়ি আছে কিনা, তারও উল্লেখ আছে তারকপাদের চর্যায় ৩৭ নম্বর পদে। আমরা দেখব বর্ষায় যখন পথঘাট ডুবে যাচ্ছে অথবা খাল বিল নদী নালা এগুলো যখন পার করা যাচ্ছে না নৌকো দিয়ে, তখন বাঁশ বা কাঠের তৈরি সাঁকোর উল্লেখ করা আছে কিছু চর্যায়। যেমন পাচ্ছি, ধামার্থে চাটিল সংকম গড়ই পারগামিল ও নিভরতরই। যারা পারে যাবেন তারা কিন্তু সেই সাঁকোর উপরে নির্ভরশীল এবং চাটিলপাত দৃঢ়ভাবে সাঁকো বেঁধে দিয়েছেন। মোহতরু ফেড়ে অর্থাৎ গাছ কেটে কেটে সেই ডাল দিয়ে সাঁকোর পাটিগুলি জোড়া হয়েছে। আর অদ্বয় টাঙ্গি, যেটি দুটি নয় একটি টাঙ্গি দিয়ে সেটিকে আরো শক্তপোক্ত করা হয়েছে। আর বলা হচ্ছে সাঁকোতে চড়ার পর তুমি কিন্তু ডান দিক বা বাঁ দিক করো না, ঠিক মাঝামাঝি ভাবে যেও, যাতে সাঁকোটা নড়াচড়া না করে। তোমার গন্তব্য খুব সামনেই, দূরে যেতে হবে না। জলযানের পাশাপাশি আমরা দেখব স্থলযান কিছু উল্লেখ আছে। সেখানে রথের উল্লেখ আছে। জো রথে চড়িলা বাহবা ন যাই কুলে কুলে বুলই। 14 নং চর্যায় কি বলা হচ্ছে? যারা রথে চড়লো, নৌকা বাওয়া জানলো না, তারা কুলে কুলেই ঘুরে ফিরলো। এই রথ বেশিরভাগই গোযান ছিল, অর্থাৎ গরুর গাড়ির একটি আদি রূপ ছিল। স্থলযানের তুলনায় যে জলযানের কদর অনেক বেশি ছিল, এমনটাই কিন্তু আমরা চর্যার বিভিন্ন পদে পেয়ে থাকি। এছাড়া আমরা হাতির প্রসঙ্গ পাবো। প্রাচীন বঙ্গেই ছিল হাতি শিকার করার চল, হাতিকে বন থেকে শিকার করে এনে তাকে পোষ মানানোর চল। এবং কারো দৃঢ় বাখড় মড্ডি উ বিবিহ বি আপক বন্ধন তোড়ি উ কাহ্নু বিলস অ আশব মাতা সহজ নলিনী বন পৈশী নিবিতা। স্তম্ভে বাঁধা বন্য মত্ত হাতি যখন তাকে প্রথম শিকার করে নিয়ে আসা হয়েছে, স্তম্ভে বেঁধে দেওয়া হয়েছে, তখন সে ভীষণ মত্ত এবং সে বন্য। সে বাঁধন ছিঁড়ে খুঁটি ভেঙে পদ্মবনে প্রবেশ করেছে। কাহ্নপাদও নিজেকে সেই মত্ত হাতির সঙ্গে তুলনা করেছেন। এবং বিনাপাদের একটি চর্যায় পাওয়া যাচ্ছে বন্য হাতি ধরার আগে তাকে গান গেয়ে বশ করার চল ছিল। আলি কালি বেনি সারি শুনি আ গবর সমরস সন্ধি গুনি আ। আমরা এবার ফিরে দেখব যে এই চর্যাতে বিশেষ করে একটি আদিবাসী জাতি যারা শবর নামে পরিচিত, তাদের জীবনযাত্রার অনেকটা বড় বিবরণ কিন্তু পদকর্তারা দিয়েছেন। বিশেষ করে যেমন শবরপাদের দুটি চর্যায় এর বিশদ উল্লেখ আছে। অনেকেই মনে করেন শবরপাদ নিজে হয়তো শবর ছিলেন, তাই তিনি এত বিশদে এদের জীবনযাত্রার উল্লেখ করেছেন। ऊंचा ऊंचा पाबत তাহি বসই শবরী বালি। এক শবর কন্যা, সে অনেক উঁচু উঁচু পর্বত, তার উপরে সে ঘর বেঁধে বাস করে। মোরঙ্গি পিচ্ছ পরনহীন সবরি গিবত গুঞ্জরি মালি। আমরা একটু আগেই আলোচনা করেছি যে প্রাকৃত বালারা তারা অনেক সময় ময়ূরপুচ্ছ তাদের বেশ হিসেবে পরিধান করছেন, গুঞ্জার মালা তারা গলায় ধারণ করছেন। এখানেও কিন্তু সেই ব্যাখ্যাই পাওয়া গেল। নানা তরবার মৌলিল রে গনত লাগেলি ডালি। যে সেখানে যে বড় বড় গাছ আছে তারা ক্রমশ মুকুলিত হচ্ছে এবং তাদের ডালপালা উঁচু হতে হতে আকাশ ছুঁয়ে যাচ্ছে। একেলি শবরী এ বন হিন্ডই কর্ণকুণ্ডল বজ্রধারী। আর একলা এই শবর কন্যা এই বনের মধ্যে সে নিজেকে কেমন ভাবে সাজিয়েছে না, কানে সে কুণ্ডল গহনা ধারণ করেছে এবং সেখানে সে খেলে বেড়ায়। তি ও ধা উ খাট পাড়িলা শবর মহাসুহে সেজি ছাইলি। এবার শবর এসেছেন। শবর 3 ধাতুতে তৈরি খাট, সুন্দর করে সেখানে শয্যা পেতে সেই শবরীর সঙ্গে সেখানে মহাসুখে কাটাচ্ছে। শবর ভুজঙ্গ নৈরামণি দারি পেম্ভ রাতি পোহাইলি। তারা যে মহাসুখে রাত কাটিয়েছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। হি তা বলা মহাসুহে কাপুর খাই, এবং সেই শবর কর্পূর দিয়ে মহাসুখে পান খাচ্ছে। উমত সবর গরু আরোষে গিরিবার সিহর সন্ধি সই সন্ত সবর লড়িব কৈসে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এই মহাসুখের সংসার ছেড়ে কোনো একদিন ক্রুদ্ধতা বশত এই শবর তার সেই ঘর গৃহস্থালী ছেড়ে রাগে উন্মত্ত শবর কোথায় চলে যাচ্ছে? পাহাড় চূড়ায় এক গুহাতে।
এবং সেখানে সে থাকছে। 28 নম্বর চর্যায় যেমন আদিবাসী শবরদের দীর্ঘ জীবনযাত্রার বিবরণ পেয়েছি, তার পাশাপাশি 50 নং চর্যাতেও একইভাবে সেই শবরদের জীবনযাত্রা এসেছে। মহাসুহে বিলশান্তি শবর লইয়া শুনো মেহেলি। এই যে শবর মহাসুখে শবরীকে নিয়ে দিন যাপন করে, সেই বাড়ির পাশে কপাসু ফুটিলা, কার পাশ ফুটেছে? তৈলা বাড়িরও পাশেরও জন্হা বাড়ি উ এলা, যখন জ্যোৎস্না ওঠে তখন সব অন্ধকার দূর হয়ে যায়। ফিটেলি অন্ধারি রে আকাশ ফুলিয়া, কঙ্গুচিনা পাকেলা রে শবরা শবরী মাতেলা। পাশের ক্ষেতে কঙ্গুচিনা ফল পেকেছে। এই কঙ্গুচিনা ফল আমরা আগে উল্লেখ করেছি ধান জাতীয় এক শস্য, দানা শস্য। তারা তাকে পচিয়ে মদ তৈরি করে সেইটা খেয়ে শবরী নেশায় মত্ত হয়ে থাকে এবং বাড়ির পাশে শিয়ালিকে কাঁদতে শোনা যায়। এই যে শিয়ালি, তার পাশাপাশি ছিল ইঁদুরের উপদ্রব। নিশ্রি অ অন্ধারি মুস ও চারা, অর্থাৎ ইঁদুরের বাচ্চা, তারা রাতের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে। অমিও ভখ অ মুষা কর অ আহারা, অমৃত ভক্ষক সেই মুশিককে আহার করছে। মার রে জইয়া মুসা পবনা, ওই মুশিককে মারতে বলা হচ্ছে যেন তুট অ অবনা গবনা, যাতে তার আনাগোনা বন্ধ হয়। আমরা এবার এই যে আলোচনা থেকে যে সমস্ত সম্ভাব্য প্রশ্নের মুখোমুখি হতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা এইভাবে ভাবতে পারি, চর্যাপদের যে সমাজচিত্র, সেই সমাজচিত্রে কিভাবে সমকালীন বর্ণবিভাজন প্রথা উঠে এসেছে। আমরা দেখিয়েছি যে অনেক প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে আর্য সমাজে এই বর্ণ প্রথা ছিল। ব্রাহ্মণদের স্থান ছিল সর্বোচ্চে এবং ক্রমশ ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং এই চতুর্বর্ণ বিভাজনের বাইরেও আবার বেশ কিছু অন্তজ ম্লেচ্ছ শ্রেণীর মানুষ ছিলেন। এই যে এদের বিবরণ পাওয়া যাচ্ছে, সেই বিভাজন প্রথা থেকেই কিন্তু দেখা যাচ্ছে সমাজে তাদের অবস্থান, অর্থনৈতিক পরিস্থিতি, তাদের সামাজিক আচার আচরণে বিধিনিষেধ, তাদের জীবিকার সীমাবদ্ধতা, খাদ্যের সীমাবদ্ধতা, সমস্ত কিছুর একটি বিবরণ উঠে আসছে। অর্থাৎ বলা যায় যে সমাজে যদি বর্ণবিভাজন প্রথা এর কোনো অস্তিত্ব না থাকতো, তাহলে হয়তো চর্যা অন্যভাবে লেখা হতো। অর্থাৎ বর্ণবিভাজন প্রথা ছিল বলেই সমকালীন সমাজচিত্রে প্রতিটি জাতি, যারা নিম্ন জাতি, অস্পৃশ্য অন্তজ, যারা চর্যাপদে উঠে এসেছেন, তাদের জীবন কিভাবে নির্ণীত হয়েছে সেই প্রথা যদি আলোচনা না করা হয়, তাহলে সেই সমাজচিত্রকে আমরা পরিপূর্ণভাবে তুলে ধরতে পারবো না। তাই আমরা বর্ণবিভাজন প্রথা অবশ্যই আলোচনা করব এবং তার সঙ্গে কিভাবে এই অন্তজ শ্রেণী সীমাবদ্ধ ছিলেন, ফলে তারা কিভাবে সমাজে তাদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছিলেন, চর্যাতে সেগুলো কিভাবে পদকর্তারা তুলে এনেছেন, সে কথা আমরা বুঝতে পারব। দ্বিতীয়ত, চর্যাগুলিতে যে সমস্ত জাতির পরিচয় উঠে এসেছে, আমরা বলেছি যে মূলত অন্তজ, নিষাদ, শবর, এই সব জাতি উঠে এসেছেন, তাদের পরিচয় আমরা কেমনভাবে পাচ্ছি, অর্থাৎ তাদের জীবনযাত্রা কেমন ছিল। আমরা দীর্ঘ আলোচনা করেছি তাদের ঘর বাড়ি, তাদের আসবাবপত্র, তাদের আহার্য বস্তু, তাদের ব্যবহার্য বস্তু, তাদের পরিবহন ব্যবস্থা এবং তার সঙ্গে সঙ্গে তারা যে উচ্চ ব্রাহ্মণ্য শ্রেণীর থেকে কতটা দূরত্বে বজায় রেখে তারা বাঁচতেন, সেই পরিচয়ও আমরা পেয়েছি। কারণ তাদের কাছে ব্রাহ্মণ্য জাতির যে অনুসৃত জীবন আচরণ, সেগুলো কিন্তু কোথাও ব্যঙ্গের মুখে, শ্লেষের মুখে পড়ছে, কারণ তারা বিবিধ সামাজিক সীমাবদ্ধতা এবং ধর্মীয় আচরণের সীমাবদ্ধতার সম্মুখীন। তাই যে সমস্ত জাতির নাম আমরা চর্যাগুলিতে পেয়েছি, সেই জাতি কিভাবে তারা জীবনযাপন করতেন, সেই পরিচয় আমরা চর্যা অবলম্বনেই তুলে ধরব। এর পাশাপাশি বিভিন্ন যে পেশার কথা আমরা চর্যাতে পেয়েছি, সেই পেশাগুলির কথাও কিন্তু আমরা বিস্তৃতভাবে আলোচনা করেছি। সেখানে যেমন
একটা পেশাগত দিক থেকে বিভাজন ছিল, তার সঙ্গে সঙ্গে তাদের জীবন ধারণেও যে সেই পেশার কেমন প্রভাব পড়েছিল, অর্থাৎ তাদের দারিদ্র্যের কথা, তাদের হাঁড়িতে ভাত থাকছে না, তাদের পেশা যে খুব একটা তাদের সচ্ছলতা এনে দিচ্ছে তা কিন্তু নয়, সবাই যে খুব সচ্ছল পেশাও পাচ্ছেন তাও কিন্তু নয়, তারা যে নগরের ভেতরে অবস্থান করতে পারেন না, তাদের যে নগরের বাইরে উঁচু টিলার উপরে ঘর বেঁধে বাস করতে হয় এবং একেবারেই ভূমিজ সম্পদের ওপর তাদের নির্ভর করতে হয়, সেই ভূমিজ সম্পদ তাদের যতটুকু পেশার সুযোগ দিতে পারে তার ওপরেই যে তারা নির্ভর করে জীবন চর্চা করে চলেছেন, সেই খবর কিন্তু চর্চা আমাদের দিয়েছে। এর পাশাপাশি পুরুষদের সঙ্গে সঙ্গে নিম্ন শ্রেণীর নারীদের অবস্থানও কিন্তু চর্চার মধ্যে বারবার উঠে এসেছে। আমরা ডম্বিনীর কথা পেয়েছি, আমরা শুণ্ডিনীর কথা পেয়েছি, আমরা শবর বালিকার কথা পেয়েছি। এই নিম্ন শ্রেণীর নারীদের নানাভাবে ব্যবহার করা হতো উচ্চ শ্রেণীর পুরুষদের দ্বারা, তার চিত্রও আমরা পেয়েছি। অর্থাৎ যখন শুণ্ডিনী নারী তিনি মদ তৈরি করছেন, তার গৃহে যে উচ্চ শ্রেণীর পুরুষও প্রবেশ করছেন তার খবর যেমন আছে, তেমনি ডমনি যখন নৃত্যগীতে পারদর্শিতা দেখাচ্ছেন তখন যে উচ্চ শ্রেণীর মানুষও এসে সেই নাচ গানে মুগ্ধ হয়ে ডমনিকে তার সঙ্গিনী করার জন্য, তার কামনার অংশ করার জন্য কোথাও একটা উৎসুক হচ্ছেন, সেই খবরও আমরা পেয়েছি। সুতরাং নারীদের এখানে, অন্তজ নারীদের যে বিশেষ সম্মানের চোখে দেখা হচ্ছে না, তাদের যে ভোগের বস্তু হিসেবে, আমোদ প্রমোদের উপকরণ হিসেবেও ব্যবহার করা হচ্ছে, তার খবরও কিন্তু আমরা চর্চার মধ্যে পেয়েছি। আমরা দুই প্রকার পরিবহন ব্যবস্থার কথা বলেছি এই চর্চায় যা উঠে এসেছে। একটি হচ্ছে নদীমাতৃক বঙ্গদেশে বিভিন্ন নদী কেন্দ্রিক যে নৌযাত্রা, তার যে জলযান, তার যে বিভিন্ন সাজ সরঞ্জাম, তার কথা যেমন উঠে এসেছে, তার পাশাপাশি এই যে বলদে টানা গাড়ি, তাকে যে রথ বলে উল্লেখ করা হচ্ছে, সেই স্থলযানের কথাও উঠে এসেছে। সুতরাং এই পরিবহন ব্যবস্থার কেমন চিত্র চর্চাতে উঠে এসেছে তাও একটি আলোচনার বিষয় অবশ্যই হতে পারে। এর পাশাপাশি আমরা পেয়েছি লোকায়ত সমাজে বিবাহ প্রথা কেমন ছিল। এখানে দেখা যাচ্ছে বিবাহ কিন্তু উচ্চ এবং নিম্ন শ্রেণীর মধ্যেও ঘটছে, অর্থাৎ উচ্চ শ্রেণীর পুরুষ কিন্তু নিম্ন শ্রেণীর নারীকে বিবাহ করছেন, তারা জাত খোয়াচ্ছেন সেটাও স্বীকার করছেন, অর্থাৎ এক্ষেত্রে তাদের কোনো বিধিনিষেধ কাজ করছে না, তারা ডমনিকে বিবাহ করছেন এবং সেই বিবাহ যথেষ্ট উচ্ছলতার সঙ্গে দুন্দুভি বাজিয়ে করতে যাচ্ছেন। এবং সেই বিবাহ কেন করছেন না, নিম্ন শ্রেণীর বিবাহ করলে তার যে জাত গেল, উল্টো দিকে তিনি যে বিপুল পরিমাণ যৌতুক লাভ করবেন, সেইখান থেকে তার যে লাভ হচ্ছে সেই অর্থনৈতিক লাভের দিকটাও কিন্তু তারা খেয়াল রাখছেন। অর্থাৎ বিবাহ প্রথার মধ্যে পাশাপাশি একটি অর্থনৈতিক পরিস্থিতির কথাও উঠে আসছে, যৌতুক প্রথা। এর পাশাপাশি সেই বিবাহ প্রথার মধ্যে তারা যে তিন ধাতুর তৈরি নির্মিত, অর্থাৎ বেশ একটি উচ্চ অবস্থা সম্পন্ন পুরুষ যখন বিবাহ করছেন তিনি যথেষ্ট সুন্দরভাবে তার খাট, তার বিছানা সেগুলো সজ্জিত করছেন, তার পাশাপাশি বিবাহের সময় তারা কর্পূর দিয়ে পান সাজিয়ে সেই পান তারা ভক্ষণ করছেন, সেই কথা উঠে এসেছে। এর পাশাপাশি এই যে প্রাচীন অন্তজ বাঙালি, আমরা যদি সমস্ত ছবিটা মিলিয়ে একসঙ্গে তৈরি করি, যে এই যে আমরা বলছি প্রথম থেকে যে বর্ণ বিভাজন কেমনভাবে তাদের প্রভাবিত করেছিল, কোন কোন জাতি এখানে চর্চাতে মূলত উঠে এসেছেন, তাদের জীবনের পেশা কী ছিল, তাদের জীবনে নারীদের অবস্থান কেমন ছিল, তাদের পরিবহন ব্যবস্থা কেমন ছিল, তাদের বিবাহ প্রথা কেমন ছিল, কোন কোন ফসলের উল্লেখ পাচ্ছি, কোন কোন প্রাণীর উল্লেখ পাচ্ছি, কোন কোন আসবাবপত্র অথবা খাদ্যদ্রব্যের উদাহরণ পাচ্ছি, এই সমস্ত কিছু মিলিয়ে সামগ্রিকভাবে একটি সামাজিক পরিস্থিতিও কিন্তু এই চর্চা আমাদের সামনে তুলে ধরে, যা কিনা অন্তজ বাঙালির সমকালীন সামাজিক পরিস্থিতিকেই চিহ্নিত করে। আমরা এইভাবে আমরা সমগ্র চর্যা পদগুলির সমকালীন সমাজচিত্রকে আলোচনা করতে পারি। আমাদের বেশ কিছু সহায়ক গ্রন্থাবলী এক্ষেত্রে অবশ্যই পথপ্রদর্শক হতে পারে। আমরা এই আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।